রোহিণী দেবী তার মেয়ে শ্রীলেখা এবং স্বামী মদন বাবুর সঙ্গে বাস করত। রোহিণী দেবী নিজের মেয়ে শ্রীলেখাকে নিয়ে খুবই জ্বালাতনে ছিল, তাই সে এক প্রকার বাধ্য হয়েই মেয়ের জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে। আর অন্যদিকে তার মেয়ে শ্রীলেখা মোটে বিয়ে করতে রাজি ছিল না। মা, তুমি আমার জন্য যতই ধনী পাত্র দেখো না কেন, আমি কিন্তু মোটেও বিয়ে করব না এখন। আমার এখানে যতক্ষণ না মন ভরে যাচ্ছে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আর হ্যাঁ, বাবাকে তো আমি বলেই দিয়েছি। কি বলো বাবা, তুমি আমার কথা শুনেছো তো? দেখ, তোর বাবা কি শুনেছে না শুনেছে তাতে আমার কিছু যায় আসে না। আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো। তোকে আর কিছুতে এই বাড়িতে রাখা যাবে না। তোর জন্য আমরা একেবারে ভিখারি হয়ে যাচ্ছি। তুই কি জানিস এখন মটনের দাম কত? আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা তোমাদের মেয়েকে ভালো মন্দ খাওয়াতে চাও না, তাই তো? আর সেই জন্য আমাকে এই বাড়ির বোঝা বলে মনে করছো, আর আমার বিয়ে দিয়ে আমাকে অন্য বাড়িতে বিদায় করে দিতে চাইছো, তাই তো? দেখেছো গিন্নি, আমাদের মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে আর বুঝতেও শিখে গেছে। তুমি কেন ওকে শুধু শুধু এরকম করে কথা বলছো বলো তো? ও থাকতে চাইছে বলে আমি কি রেখে দেব? তাহলে ওকে যদি আমরা রেখে দিই, আমরা তো তাহলে পুরোপুরি ভাবে ভিখারি হয়ে যাব, আর এরপর আমাদেরকে ভিক্ষা করতে বেরোতে হবে। হ্যাঁ, আমি মানছি ওর বিয়ের বয়স হয়েছে। তুমি শুধু শুধু কেন উল্টোপাল্টা কথা বলছো? চুপ করো, তুমি আর একটাও কথা বলবে না। আর হ্যাঁ, যখন সময় আসবে আমি আমার মেয়ের জন্য ঠিকই সম্বন্ধ ঠিক করব। যাও, এবার নিজের কাজ করো। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। মদন বাবুর এই কথা শুনে রোহিণী দেবী রাগে গজগজ করতে সেখান থেকে চলে যায়। আর বাবার মুখে এমন কথা শুনে শ্রীলেখা তো খুবই খুশি হয়। শ্রীলেখা হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। আসলে শ্রীলেখা প্রচন্ড পরিমাণে মটন কোপ্তা খেতে ভালোবাসতো। বলতে গেলে শ্রীলেখা মটন কোপ্তা পাগল মেয়ে ছিল। আসলে তাকে প্রত্যেকদিন মটন কোপ্তা বানিয়ে দিতে হতো। যদি একদিনও তার মা মটন কোপ্তা বানিয়ে না দিত, তাহলে শ্রীলেখা একেবারে বাড়ি মাথায় করত। এমনই একদিন, মা, খুব জোরে খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি মটন কোপ্তা দাও তো। আর তুমি তো জানো আমার শুধুমাত্র মটন কোপ্তার জন্যই খিদে পায়। আর এই ভাত ডাল তরকারি এইসব আমার কিছু ভালো লাগে না। এইসব দেখলে আমার একটুও খিদে পায় না। শ্রীলেখার কথা শেষ হতে না হতেই তার মা তার সামনে সবজি তরকারি এবং ভাত ডাল এনে রেখে দেয়, আর তাকে সেই খাবারগুলো পরিবেশন করতে শুরু করে। সেই ভাত ডাল তরকারি দেখে শ্রীলেখার মাথা একেবারে গরম হয়ে যায়। কি ব্যাপার মা, আমার মটন কোপ্তা কোথায়? তুমি তো জানো আমি শুধুমাত্র মটন কোপ্তা খাওয়ার জন্য এখানে বসেছি। আমি এসব ভাত টাত খাবো না, আমাকে মটন কোপ্তা বানিয়ে দাও না। মটন কোপ্তা আজকে বানানো হয়নি, কারণ বাজার থেকে মটন কিনে কে আনবে? তোর বাবা তো বাড়িতে ছিল না, আর আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই আজকে আমি মটন কোপ্তা বানাতে পারিনি। তোকে এখন এসব খাবারই খেতে হবে, খেয়ে নে। মা, একদিন আমি না খেয়ে থাকবো সেটাও ভালো, কিন্তু আমি এসব খাবার খাবো না। আমাকে মটন কোপ্তা বানিয়ে দিতেই হবে। শ্রীলেখা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। আর রোহিণী দেবীও প্রচন্ড পরিমাণে রাগে গজগজ করতে থাকে। কিন্তু শ্রীলেখা সেদিন খাবার খায়নি বলে তার মায়ের মোটেও ভালো লাগে না। তাই রোহিণী দেবী অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মটন কিনে বাড়িতে নিয়ে আসে। আসলে মদন বাবু যে ফ্যাক্টরিতে কাজ করত, সেখানে মাত্র 10,000 টাকা মাহিনা দিত। আর সংসার খরচ, কারেন্টের বিল, জলের খরচ ইত্যাদিতে তাদের সব টাকা খরচ হয়ে যেত। আর তার মধ্যে প্রত্যেকদিন মটন কেনার জন্য আলাদা করে টাকা থাকতো না। আর প্রত্যেকদিন মটন কিনে আনাটাও মধ্যবিত্ত পরিবারের সম্ভব নয়। আর সেই জন্য শ্রীলেখা যেদিন মটন কোপ্তা রান্না হতো না, সেদিন সে কোনো খাবারই খেতে চাইতো না। আর রোহিণী দেবী বাধ্য হয়ে বাজার থেকে মটন কিনে এনে তার মেয়েকে মটন কোপ্তা বানিয়ে দেয়। মা, তুমি আমার জন্য মটন কোপ্তা বানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানতাম আমি যদি না খাই তোমার তাহলে অনেক কষ্ট হবে, আর আমি তো খুব ভালো করেই জানি আমার জন্য তুমি মটন কোপ্তা বানাবেই। হ্যাঁ, বানিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, প্রত্যেকদিন মটন আনার কথা বলবি না। এবার যদি তোর মটন কোপ্তা খাওয়ার ইচ্ছা হয়, তাহলে এবার তুই নিজে মটন কিনে নিয়ে আসবি, আর হ্যাঁ, নিজের টাকা দিয়ে। শ্রীলেখা তার মায়ের কোনো কথাই কান না দিয়ে চুপচাপ মটন কোপ্তা খেতে থাকে। আর কয়েক মিনিটের মধ্যেই সে সমস্ত মটন কোপ্তা শেষ করে ফেলে। আর এই দেখে রোহিণী দেবী চমকে ওঠে, কিন্তু সে কোনো কথা বলে না। এভাবে দেখতে দেখতে কিছু মাস কাটে। একদিন রোহিণী দেবী ডাক করে তার স্বামীকে বলে, দেখো, আমার আর ভালো লাগছে না। তুমি যদি মেয়েটার জন্য এবার পাত্রের সন্ধান না করো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। প্রত্যেকদিন মটন কিনে আনা সম্ভব হচ্ছে না। তুমি তো জানো আমি কতটা কষ্ট করে সংসার চালাই। অত কম টাকাতে অনেক সাবধানে চলতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
তুমি আর রেগে যেও না। এবার আমিও ঠিক করেছি, মেয়েটার জন্য ভালো একটা পাত্র দেখে ওর বিয়েটা সেরে ফেলবো। এই বলে মদন বাবু শ্রীলেখার জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে দেয়। আর দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই মদন বাবু তার মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পায়। সেই পাত্রের নাম ছিল সুনীল। সুনীল তার মা শেফালি দেবী এবং বাবা শ্যামপ্রসাদ বাবুর সঙ্গে বাস করত। সুনীল যেই অফিসে কাজ করত সেখান থেকে মাস গেলে মাত্র ৮,০০০ টাকা মাহিনা পেত। আর সেই ৮,০০০ টাকা দিয়েই যেমন হোক করে তাদের সংসার চলত। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই শ্রীলেখার সঙ্গে সুনীলের বিয়ে হয়ে যায়। এসো বৌমা, ভেতরে এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। যাক বাবা, বাড়িতে বৌমা চলে এলো, এবার আমি নিশ্চিন্তে থাকবো। এবার আমি বৌমার হাতে সুস্বাদু খাবার খাবো। বৌমা, প্রত্যেকদিন আমার জন্য কিন্তু নতুন নতুন রেসিপি বানাবে, ঠিক আছে? হ্যাঁ মা, নিশ্চয়ই। আমি আপনার জন্য এমন সুস্বাদু খাবার বানাবো যেটা আপনি প্রত্যেকদিন খেতে চাইবেন। এইভাবে শ্রীলেখা তার নতুন শ্বশুর বাড়িতে প্রবেশ করে। পরের দিন সকালবেলা শ্রীলেখা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং নিজের রান্নাঘর পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। বৌমা, আজকে তোমার যেটা পছন্দ তুমি সেটাই রান্না করবে, কারণ আজকে তো সবাই তোমার হাতের খাবার খাবে। তাই আমি চাই তোমার পছন্দ মতো খাবারই তুমি রান্না করো। আমাদের কারোর পছন্দের কথা তোমাকে ভাবতে হবে না। তোমার যেটা পছন্দ তুমি সেটাই বানাবে, কেমন? এই শুনে শ্রীলেখা খুবই খুশি হয়। আর শ্রীলেখা তখনই নিজের পছন্দ মতো মটন কোপ্তা বানাবে বলে ঠিক করে। শেফালি দেবী সেখান থেকে চলে গেলে তার পছন্দের খাবার মটন কোপ্তা বানানো শুরু করে। কিছুক্ষণ পরেই সকলে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে চলে আসে। আর শ্রীলেখা তখন সকলের জন্য মটন কোপ্তা বানিয়ে ডাইনিং টেবিলে রেখে দেয়। সে এক এক করে সবাইকে মটন কোপ্তা পরিবেশন করতে থাকে। মা, বাবা, এই দেখুন, আমি আপনাদের সবার জন্য মটন কোপ্তা বানিয়েছি। একবার টেস্ট করে দেখুন তো আমার হাতের মটন কোপ্তা কেমন হয়েছে। নতুন বৌমা সকলের জন্য মটন কোপ্তা বানিয়েছে দেখে তারা কোনো কিছু না বলেই মটন কোপ্তা খেয়ে টুকটাক প্রশংসা করে দেয় এবং যে যার মতো কাজে বেরিয়ে যায়। শ্রীলেখা ভাবে যে সকলেই হয়তো তার হাতের মটন কোপ্তা খেয়ে খুব পছন্দ করেছে। তাই শ্রীলেখা আবার পরের দিন সবার জন্য মটন কোপ্তা বানিয়ে ফেলে। আর তখনও তার পরিবারের কেউ কোনো কথা বলে না। তারা চুপচাপ নতুন বৌমার হাতের মটন কোপ্তা খেয়ে নেয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন শেফালি দেবী তার বৌমাকে বলে, বৌমা, তুমি কি নতুন কোনো খাবার আর বানাতে জানো না? আমি তো তোমাকে বললাম প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি বানিয়ে আমাকে খাওয়াবে, কিন্তু তুমি তো দেখছি প্রত্যেকদিন আমাকে মটন কোপ্তাই খাওয়াচ্ছ। কিন্তু মা, আপনি তো আমার হাতের মটন কোপ্তা খেয়ে প্রশংসা করেছিলেন, তাই জন্য তো আমি প্রত্যেকদিন মটন কোপ্তা বানাই। আর তাছাড়া আপনাকে একটা সত্যি কথা বলছি, জানেন তো আমি মটন কোপ্তা খেতে এতটাই ভালোবাসি যে আমার আর অন্য কিছু চাই না। অন্য কিছু মুখে তুলতে ইচ্ছাই করে না। আমাকে সবসময় যদি মটন কোপ্তা দেওয়া হয় আমি সব সময় মটন কোপ্তা খাবো। দেখো বৌমা, প্রত্যেকদিন মটন কোপ্তা খেতে তো ভালো লাগে না। তুমি এবার একটু অন্য কোনো খাবার রান্না করো। দেখো, আমি প্রত্যেকদিন কিন্তু মটন কোপ্তা খেতে পারবো না, আগেই বলে দিচ্ছি। মা, আমি তো অন্য কোনো খাবার খাই না, অন্য কোনো খাবার আমি রান্নাও করি না। আমি বাড়িতে কখনো অন্য কোনো খাবার বানাইনি। তাছাড়া আমি যখনই রান্নাঘরে ঢুকি তখনই আমি মটন কোপ্তাই বানাই। এছাড়া আমার আর অন্য কোনো খাবার বানাতে ইচ্ছাই করে না। শ্রীলেখার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা অনেক রেগে যায়, কারণ শেফালি দেবী তার বৌমাকে হাজারবার বলার পরও শ্রীলেখা কোনো কথাতেই পাত্তা দেয় না। সে নিজের পছন্দ মতো মটন কোপ্তাই বানাতে থাকে। আর বাধ্য হয়ে শেফালি দেবী সেদিনও কাউকে কিছু না বলে চুপচাপ তার বৌমার হাতের মটন কোপ্তা খেয়ে নেয়। কিন্তু শেফালি দেবীর একটুও মটন কোপ্তা খেতে ভালো লাগে না। কিন্তু শেফালি দেবী কোনো কথা না বলে খুব অল্প পরিমাণে খাবার খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর এরকম ভাবে তাকে কম খাবার খেতে দেখে তার ছেলে এবং স্বামী খুব ভালো মতোই সেটা লক্ষ্য করে, কিন্তু তারাও কোনো কথা বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন মায়ের আচরণ ব্যবহার দেখে সুনীল বলে, শ্রীলেখা, আমার মনে হচ্ছে মা তোমার হাতের এই মটন কোপ্তা খেতে আর পছন্দ করছে না। শোনো না, তুমি আবার একটু অন্য কিছু খাবার বানাও। আর তাছাড়া তোমাকে যদি কেউ রোজ রোজ একই খাবার দেয় তাহলে তোমার কি ভালো লাগবে বলো? আর সবারই তো একটা পছন্দ থাকে, তাই তোমাকে তোমার পছন্দের খাবার খেতে ভালোই লাগে, কিন্তু তুমি দয়া করে আমাদের জন্য অন্য কিছু খাবার বানাবে। তুমি নিজে মটন কোপ্তা খাবে, ঠিক আছে, আমি সেটার জন্য তোমাকে কিছুই বলবো না। প্রত্যেকদিন সবার জন্য মটন কোপ্তা বানানো তো অসম্ভব হয়ে যাচ্ছে। একার জন্য বানালে তাও না হয় একটু কম করে বানানো যায়, কিন্তু প্রত্যেকদিন সবার জন্য এত করে মটন কোপ্তা বানাতে আমার অনেক সময় লাগে।
আর টাকাও তো খরচ হয়, তাই আমি সবার জন্য মটন কোপ্তা বানাতে পারবো না। বাহ, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমার মনে হয় এবার তুমি এই মটন কোপ্তা খাওয়া থেকে বেরিয়ে আসতে পারবে। যাক, তাহলে এবার অন্যান্য খাবার খাওয়া হবে। আর তাছাড়া রোজ রোজ মটন কোপ্তা খাওয়া তো ভালো না, তাই না? শ্রীলেখা তার স্বামীর কোনো কথাতেই কান দেয় না। সে নিজের জন্যই শুধু মটন কোপ্তা বানাতে থাকে, আর বাকি সকলের জন্য সে ভাত, ডাল, তরকারি, রুটি, মাছ, মাংস ইত্যাদি রান্না করে। কিন্তু হঠাৎই একদিন শ্রীলেখা যখন মটন কোপ্তা বানাতে যায়, তখন সে শুধুমাত্র নিজের জন্য মটন কোপ্তা বানাবে বলে অনেক তেল মশলা ঝাল দিয়ে মটন কোপ্তা বানায়। আর সেই মটন কোপ্তা খেয়ে রাত্রিবেলা শ্রীলেখা যখন ঘুমিয়ে পড়ে, তখন তার গলা বুক প্রচন্ড পরিমাণে জ্বালা করতে শুরু হয়। আর সেই জ্বালার ধমকে শ্রীলেখার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, আমার গলা বুক এত জ্বালা জ্বালা করছে কেন? উফ বাবা, আমার তো দম নিতেও কষ্ট হচ্ছে। হঠাৎ করে আবার গ্যাস হয়ে গেল নাকি? এভাবেই শ্রীলেখা একা একা কথা বলতে থাকে। আর শ্রীলেখার কথা শুনে সুনীলও ঘুম থেকে উঠে পড়ে। শ্রীলেখার কষ্ট হচ্ছে বুঝতে পেরে সুনীল তাকে জল এনে দেয় আর তাকে শান্ত হয়ে বসতে বলে, কিন্তু তাতেও কোনো কিছু হয় না। শ্রীলেখা অনেক পরিমাণে জল খেতে থাকে, কিন্তু তবুও তার কষ্ট হয়। তাই সুনীল বাড়ির সবাইকে ডাকাডাকি করে শ্রীলেখাকে হসপিটালে নিয়ে যায় আর তাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়। আর ইমার্জেন্সি রুমের বাইরে সুনীল এবং তার বাবা মা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু শ্রীলেখা চেক আপ করার পর বলে, কি অবস্থাটাই না হয়েছে! এত পরিমাণ ঝাল মশলা, তেল এসব খাবার খেলে কি আর হবে? আর এমনি তো দেখতেও তো পারছেন কত গরম পড়েছে। আর এই অতিরিক্ত গরমের মধ্যে এত বেশি পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খেলে গ্যাস বা বদহজম তো হওয়া স্বাভাবিকই, তাই না? এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর সকালবেলা সুনীল এবং তার বাবা মা শ্রীলেখার সঙ্গে দেখা করে। তখন শ্রীলেখা তার ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চাইতে থাকে। বাবা, মা, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আমি সবসময় আপনাদের কথা শুনবো। আমি আর কখনোই আপনাদের কথার অবাধ্য হব না। বাবা, মা, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? এভাবেই শ্রীলেখা তার নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর তারপর থেকে শ্রীলেখা মটন কোপ্তা খাওয়া ছেড়ে দেয়। সেদিন থেকে শ্রীলেখা তার পরিবারের সঙ্গে স্বাভাবিক খাবার খেয়ে জীবনযাপন করতে থাকে।